বাংলাদেশের গল্প মানেই বৈচিত্র্যের গল্প। কোথাও মানুষ আর প্রকৃতির অসাধারণ বন্ধন, কোথাও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা, আবার কোথাও স্বাস্থ্য, বাজার আর সাধারণ মানুষের প্রতিদিনের বাস্তবতা। দেশের সেই ছোট বড় গল্পগুলোই তরুণ সাংবাদিকের চোখে আপনাদের সামনে তুলে আনি আমরা। আমি মোহনা, স্বাগতম দেশ জুড়েতে। চলুন শুরুতেই দেখে নেই আজকের শিরোনাম। আমবাগানের নির্ভরতার নাম, চার পেয়ে পাহারাদার লালু কালু। বন্ধ বিরিশিরি তাঁতশিল্প, ফিরবে কি হারানো ঐতিহ্য? টিকাদানের পরও বাড়ছে হাম, উদ্বেগের স্বাস্থ্য খাত। কাঁচামরিচের দামে আগুন, চাপে রংপুরের ক্রেতারা। ভালোবাসা আর দায়িত্ববোধের গল্প শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। নওগাঁর একটি আমবাগানের নিরাপত্তায় নির্ভরতার নাম এখন দুই চার পেয়ের সঙ্গী লালু আর কালু। এক পা হারিয়েও দায়িত্বে অটুট লালু আর তার বিশ্বস্ত সঙ্গী কালু। চলুন দেখে নেওয়া যাক ব্যতিক্রমী এই প্রতিবেদন। সারি সারি আম গাছের ফাঁকে ঘুরে বেড়াচ্ছে দুই চার পায়ে প্রহরী। অপরিচিত কারোর উপস্থিতি টের পেলেই সতর্ক হয়ে ওঠে তারা। নওগাঁ পৌর এলাকার আনন্দনগর বাগবাড়িতে প্রায় 10 বিঘা জমির আমবাগানের নিরাপত্তায় এভাবেই দায়িত্ব পালন করছে লালু আর কালু। বিদেশি জাতের রঙিন আম থেকে শুরু করে বাড়িচার বাগানের নানা প্রজাতির আম গাছের দেখভালে মানুষের পাশাপাশি মালিক আব্দুল আলিমের আস্থার জায়গা এই দুই কুকুর। ছোটবেলায় একটি আত্মীয়ের কাছ থেকে কুকুর দুটিকে নিয়ে আসেন আলিম। এরপর সময়ের সঙ্গে তার পরিবারেরই সদস্য হয়ে ওঠে তারা। দুর্ঘটনায় এক পা হারানোর পরেও লালুর চলাফেরায় থামেনি বাগান পাহারার দায়িত্ব। কালুও সবসময় থাকে তার সঙ্গী হয়ে। লালু 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 এসো, লালু এসো। গরম লাগছে, গরম লাগছে, গরম লাগছে, গরম লাগছে। এখান থেকে দেশ জাতীয় কুকুর দুটো নেশা মানুষ করে বড় করেছি। এরাই কিন্তু আমাদের পুরো বাগানটাকে পাহারাদার, দেখাশোনা করেন এবং আমাদের সঙ্গী হিসাবে থাকেন। আপনারা দেখতেছেন আমরা এত বড় আম বাগানের কোনো পাহারাদার নাই, জাস্ট আমরা থাকি এবং আমরা লালু কালু এড়ে থাকি। এবং দিন রাত 24 ঘন্টা যদি বাগানের অপর প্রান্তে যদি কোনো প্রাণী মানুষ কারো ছায়া পড়ে, তাহলে এখান থেকে তার টার্গেট ধরে ফেলে। বাগানের নিরাপত্তার বাইরেও আলিমের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক বেশ গভীর। বিশেষ করে তার মেয়ের স্কুলে যাওয়া আসা কিংবা অবসর সময়ের খেলাধুলায় সারাক্ষণ সঙ্গী হয়ে থাকে লালু ও কালু। পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত খাবারের অংশও থাকে তাদের জন্য। লালু আমার সঙ্গে স্কুলে পৌঁছে দিয়ে আসতে যায়। ও আমার বন্ধুর মতন, আমিও ওর বন্ধুর মতন। ও আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি যেটা খাই ওকে দিয়েও সেটাই খাই। বাগানের অপরিচিত কাউকে ঢুকতে দেখলেই সতর্ক হয়ে ওঠে দুই কুকুর। তাদের এমন বিশ্বস্ততায় মুগ্ধ স্থানীয়রাও। দুটো কুকুর আছে যারা নাকি গেটম্যানের কাজ করে, বাগানে মালিক না আসা পর্যন্ত আমাদের ঢুকতে দেয় না। পাশাপাশি এই বাগানে যদি কোনো আমচোর ঢোকে তাদেরকে রীতিমতো ঘায়েল করে। পাহারা দেয় এই আমবাগান পাহারা দেয়, তখন কুকুরের মালিক ছাড়া কাউকে ঢুকতে দেয় না। কুকুরের সঙ্গে মালিক আসলে ঢুকতে দেয়, আর এত বড় বিশাল আমবাগানটা কুকুরে পাহারা দেয়। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলেছেন, কুকুর পালনের ক্ষেত্রে নিয়মিত টিকা ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। যথাযথ পরিচর্যায় কুকুর মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। পোষা প্রাণী যেগুলো আমরা কুকুর বিড়াল পালতেছি, এগুলো বিভিন্ন রোগের জীবাণু বহন করে। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে আমরা রেবিস, জলতাঙ্ক, এবং কুকুরের ক্ষেত্রে জলতাঙ্ক, এটা ভয়াবহ। কারণ যত খুব কাছাকাছি বাচ্চাদের নিয়ে থাকে, এটা আবার বিভিন্ন রোগের জীবাণু বহন করে। এই জন্য আমরা মনে করি যে এগুলো যারা লালন পালন করছেন তাদের সচেতন হয়ে আমাদের এই টিকাগুলো দিয়ে দিতে, বিশেষ করে রেবিস বা জলতাঙ্ক টিকাটা তো অবশ্যই দিয়ে নিতে হবে। মানুষের ভালোবাসা আর যত্নে কখনো কখনো প্রাণীদের সঙ্গে তৈরি হয় এমন এক সম্পর্ক যেখানে দায়িত্ব আর মায়া মিলেমিশে যায়। নওগাঁর আমবাগানের লালু কালুর গল্পও যেন সেই বন্ধনেরই এক জীবন্ত উদাহরণ। নুসরাত জাহান অর্ষা, দেশ জুড়ে 21 টেলিভিশন। একসময় যে তাঁতশিল্প ছিল কর্মসংস্থান আর সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, আজ সেখানে নেমে এসেছে দীর্ঘ নীরবতা।
প্রায় 1 দশক ধরে বন্ধ বিড়িশিরি তাঁতশিল্পকে আবারও সচল করার উদ্যোগ কতটা এগোলো জানাচ্ছেন সানজিদা ইসলাম। এই বছরের শ্রেষ্ঠ গান মনে হয়েছে। এক সময় যেখানে ব্যস্ত সময় কাটাতেন তাঁতিরা, সেখানে এখন পড়ে আছে নীরবতা। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় ধুলো জমেছে তাঁত শিল্পের যন্ত্রপাতিতে। অচল হয়ে পড়ে আছে প্রতিষ্ঠানটির 22টি মেশিন। 1976 সালে যাত্রা শুরু করা বিড়িশিরি তাঁত শিল্প প্রতিষ্ঠানটি ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীদের জন্য তৈরি করেছিল কাজের সুযোগ। কিন্তু নানা আর্থিক সংকট ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে প্রায় 1 দশক ধরে বন্ধ রয়েছে এর কার্যক্রম। ফলে এখানকার অনেক নারী জীবিকার প্রয়োজনে অন্য পেশায় যুক্ত হয়েছেন। এই শিল্প অনেক দিন ধরে বন্ধ আছে, কারণ আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমরা চালু করতে পারি না। বর্তমান যে সরকার আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের দিকে যদি দৃষ্টি রাখেন, আমাদের এই তাঁত শিল্পকে আমরা চালু করার জন্য আবেদন জানাচ্ছি। অত্র নেত্রকোনা জেলার মধ্যে কিন্তু এই একটাই তাঁত শিল্প, আর সেই কারণে আমরা মনে করি যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা দান করেন, আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আবারও এই তাঁত শিল্প চালু করতে পারবো। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, দকমান্দা, ওড়না ও গামছা তৈরি হতো এই তাঁত কেন্দ্রকে ঘিরে। বিড়িশিরিতে ঘুরতে আসা পর্যটকদের কাছেও এসব পণ্যের ছিল আলাদা আকর্ষণ। স্থানীয়দের আশা, তাঁত শিল্পটি আবার চালু হলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণের পর দেশের বাইরেও এসব পণ্য বাজারজাত করার সম্ভাবনা দেখছেন তারা। আবার এটা নতুন করে প্রাণ পেতে পারে এবং এটা সুন্দরভাবে চলার জন্য উনি যদি উদ্যোগ নেন, তা অবশ্যই এটা আবার নতুন করে শুরু হবে এবং এই এলাকার বেকার সমস্যার সমাধানে অনেক ভূমিকা রাখবে। এখানকার যে এই উপজাতীয় নারীরা রয়েছেন, তারা কিন্তু আপনি দেখবেন অনেক পরিশ্রমের কাজ করেন, খেতে খামারে ধান চাষের কাজ করেন। এতে করে এই পরিশ্রমী নারীরা যদি এইখানে একটা তাঁত শিল্পের কাজ করার সুযোগ পায়, আমার মনে হয় এটা একটা দারুণ একটা সম্ভাবনা রয়েছে। পুরনো এই শিল্পকে নতুন করে দাঁড় করাতে স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সেটা পুনরুজ্জীবিত করা দরকার, কারণ এটি অত্যন্ত সম্ভাবনা একটি শিল্প। গারোদের দকবান্দা বা দকশারি যে পোশাক এত নান্দনিক, এত সুন্দর, এটা ব্যাপক হারে প্রোডাকশন হলে আমাদের পাটজাত শিল্প যেমন পৃথিবীকে জয় করেছিল মসলিন, অবশ্যই এই গারো হাজংদের যে ঐতিহ্যবাহী যে তাদের পোশাক, এটা অনেক বড় অবদান রাখতে পারবে দেশীয় এবং আন্তর্জাতিক অর্থনীতি। অভিজ্ঞ তাঁতিদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আধুনিক সরঞ্জাম যুক্ত করে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। যারা উইমেন সোসাইটি আছে তাদেরকে নিয়ে আমরা সিরাজগঞ্জে নিয়ে যাব, আমি নিজেও প্রয়োজনে থাকবো। ওখানকার তাঁত শিল্পীদেরকে এখানে আনবো। কাজটা তখনই করতে পারবে যখন আমরা কাজের পরিবেশ সৃষ্টি করব, তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। শুধুমাত্র গারোদের নিজস্ব ড্রেসটাই না, আমি চাই এখান থেকে তাঁত শাড়ি, তাঁত শিল্পের অনেক কিছু যেন তৈরি হয়, যাতে এটা আমরা ঢাকা সহ অনেক জায়গায় রপ্তানি করতে পারি। বিড়িশিরির তাঁত শিল্পের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য। তাই দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত সচল করার প্রত্যাশা স্থানীয়দের। সানজিদা ইসলাম, দেশজুড়ে 21 টেলিভিশন। ছোট্ট বিরতির পর ফিরছি আরও দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে। থাকছে জনস্বাস্থ্যের উদ্বেগ আর নিত্যপণ্যের বাজারের বাস্তব চিত্র। কোথাও যাবেন না, দেখছেন দেশজুড়ে। বিরতির পর আবারও স্বাগতম। দেশের নানা প্রান্তের গল্পে যেমন আছে সম্ভাবনা, তেমনি আছে এমন কিছু বাস্তবতা যা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। এবার চলুন নজর দেই সেই দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। হাম রুবেলা টিকাদান কর্মসূচি শেষ হলেও কমছে না হামের সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানাচ্ছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ। হামের সংক্রমণ যেন থামছেই না।
জরুরি টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পরও বাড়ছে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪১৫ জন। একদিনে ভর্তির হিসাবে এটিই সর্বোচ্চ। একই সময় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৪,১৯১ জন। জরুরি কর্মসূচিতে ১,৮৫,০০,০০০ শিশুকে টিকা দেওয়া হলেও বিশেষজ্ঞদের মতে এখনও অনেক শিশু রয়েছে টিকার আওতার বাইরে। টিকাদানে ঘাটতির পাশাপাশি নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করছেন তারা। এদিকে টিকাবঞ্চিত শিশুদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনতে দেশের সব সিভিল সার্জনকে বিশেষ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়। তবে হামের বিস্তার ঠেকাতে টিকার আওতার বাইরে থাকা প্রতিটি শিশুকে দ্রুত সুরক্ষার আওতায় আনার ওপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ, দেশ জুড়ে একুশ টেলিভিশন। সবজি উৎপাদনের জন্য পরিচিত রংপুরেই এবার কাঁচামরিচের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি। ভরা মৌসুমেও বাড়তি দামে বিপাকে সাধারণ ক্রেতারা। বাজারের বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আফরা রাইদা পিথিয়া। রংপুর সিটি বাজারে কাঁচামরিচ কিনতে এসে যেন চোখ কপালে ক্রেতাদের। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়ে হয়েছে কয়েক গুণ। পাইকারি পর্যায়েই কেজি ৩০০ টাকা, আর খুচরা বাজারে গুনতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। অস্বাভাবিক এই দামের কারণে নিত্যদিনের রান্নায় কাঁচামরিচের ব্যবহার কমিয়ে দিয়েছেন অনেকেই। কেউ ১ কেজির বদলে কিনছেন মাত্র কয়েকশো গ্রাম, কেউ আবার দাম শুনেই ফিরছেন খালি হাতে। শুধু কাঁচামরিচ নয়, আলুসহ বিভিন্ন সবজির দামও আগের তুলনায় বেড়েছে বলে জানান ক্রেতারা। ৩০০ টাকা কেজি কাঁচামরিচ, তাহলে আপনার আদার্স অন্য কিছু কত প্রবলেম হচ্ছে। যারা আমাদের মতো মধ্যবিত্ত তাদের তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কাঁচা বাজারে তো অনেক কিছুর দাম বেশি। বড় লোকের টাকা আছে, ওরা আসতে তো হাফ কেজি ১ কেজি নিচ্ছে, খাচ্ছে। গরিবদের কি করবে এই জিনিসটা তো বুঝতেছে না কেউ। ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে চাহিদার তুলনায় কাঁচামরিচের সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। সেই প্রভাব পড়ছে খুচরা বাজারেও। ক্রেতারা কিনতে পারতেছি না দাম শুনিয়ে, অল্প দাঁড়া ১ কেজি তাহলে ১ পোয়া, আমরা ১ পোয়া বেচাই, বুদ্ধি নেই। যে দাম বাড়ছে এই দাম তো থাকার কথা না, থাকবো না, আমরা দিলে কমে। সাধারণ মানুষের জন্য একটু অসুবিধা হয়েছে। যারা হাফ কেজি কিনতো তারা ১ পোয়া কিনতেছে, যারা ১ পোয়া কিনতো তারা আধা পোয়া কিনে খাইতেছে, এই জন্য অসুবিধাই চলে। তবে সরেজমিনে রংপুর সিটি বাজারের বিভিন্ন আড়তে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ রয়েছে। ফলে সরবরাহের ঘাটতি কি এতটা মূল্যবৃদ্ধির কারণ, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, এ নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। দাম বেশি আমরা নিতে পারছি না, টাকার জন্য আমরা রিটার্ন যাইতেছি। ৩০০ টাকা কেজি এখন নিচ্ছি না, এখন চলে যাইতেছি। এত জিনিসপাতির দাম হতে ১ পোয়া কাঁচামরিচের দাম ৮০ টাকা, তাহলে মানুষ কি করি যেমন মান রক্ষা করার বুদ্ধি কি করতে পারে। ভরা মৌসুমে কাঁচামরিচের এমন অস্বাভাবিক দাম নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা কার্যকর বাজার তদারকি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে কমবে নিত্যপণ্যের এই বাড়তি চাপ। এখন অপেক্ষা কবে স্বাভাবিক দামে ফিরবে কাঁচামরিচের বাজার। আফরা রাইদা পিথিয়া, দেশ জুড়ে একুশে টেলিভিশন। বিরতির পর থাকছে আজকের আয়োজনের শেষ পর্ব। সব খবরের শেষে একটু স্বস্তির ছোঁয়া।
সুর, ছন্দ আর প্রাণবন্ত এক নৃত্য পরিবেশনা নিয়ে ফিরছি। সঙ্গে থাকুন। এই ছিল আজকের দেশ জুড়ে। দেশের নানা প্রান্তের গল্প, মানুষের স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনার খবর নিয়ে আবারও হাজির হব নতুন একটি পর্বে। আমি মোহনা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন 21 টেলিভিশন।